যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা গুপ্ত, সিরাজগঞ্জে তারেক রহমান। যারা বছরের পর বছর দেশেই ছিল না তারা বলে গুপ্ত সুপ্ত, বলেন জামায়াতের আমির। প্রচারে সরগরম ঢাকার নির্বাচনী মাঠ, ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। বৃহত্তর খুলনার 18 আসনের মধ্যে 12টিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা। এবং জনসমক্ষে এপস্টিন ফাইলস, ফেঁসে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের প্রভাবশালীরা। দর্শক দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা 6টার প্রাইম নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রুমিতা ইসলাম এবং আমি মেহেরে খোদাদ্বীপ। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিলাম। নিয়ে যাচ্ছি পুরো খবরে। আর শুরুতেই বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে পলাতক স্বৈরাচারকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যারা এখন বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা গুপ্ত, বিগত সময়ে তাদের দেখা যায়নি। বিকেলে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, স্বৈরাচার যারা পালিয়ে গেছে তারা রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। প্রতিবাদ করতে গিয়ে যারা নির্যাতিত হয়েছেন তাদের আত্মত্যাগকে যদি মূল্যায়ন করতে হয় তাহলে শুধু মিটিং করলে হবে না। কেড়ে নিয়ে অধিকার যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই 12 তারিখের নির্বাচনে সোচ্চার থাকতে হবে। স্বৈরাচারের পতনের পর এখন দেশ গঠন করতে হবে মন্তব্য করে তারেক রহমান বলেন, বিএনপি এখন একমাত্র দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত। তোমরা পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে মিশেছিল। বাংলাদেশ নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংবিধান পরিবর্তন কিংবা সংস্কার কাজে আসবে না যদি তা মানুষের কল্যাণে না হয়। সকালে রাজধানীর বনানী ক্লাবে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আইসিটি সেক্টরে আওয়ামী লীগ চরম দুর্নীতি করেছে অভিযোগ করে মঈন খান বলেন, প্রযুক্তির পরিবর্তন হয়েছে কিন্তু তার সুফল নাগরিকরা ঠিকমতো পাচ্ছেন না। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, ক্ষমতায় গেলে আইসিটি সেক্টরে 10 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বিএনপি। এছাড়া পেপ্যাল ও ই-ওয়াল চালু সহ আইসিটি সেক্টরে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে আইসিটি সেক্টরের বিভিন্ন অংশীজনরা বক্তব্য রাখেন। পদ্ধতিতে আমরা ফিরে যাব, কিন্তু গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ। কাগজে কলমে কি করলাম, রিফর্ম করলাম, সংবিধান পরিবর্তন করলাম, আইন কানুন পরিবর্তন করলাম, সবকিছু করতে পারবো, কিন্তু মানুষের জীবন যদি আমি সহজ করে তুলতে না পারি, কোনো কিছুতে কোনো লাভ। দর্শক, টাঙ্গাইলের জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল, ঠিক একইভাবে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা যারা ভোটার, আপনাদের সকলকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে। কারণ আমরা যদি 5 তারিখে সেই পরিবর্তনকে যদি আমরা চালু না রাখি, অর্থাৎ 12 তারিখে ভোট দিয়ে যদি আমরা গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমরা যেই গণতন্ত্রের ভিত্তি রচনা করতে চাচ্ছি, যেই গণতন্ত্র সুশাসন নিশ্চিত করবে, যেই গণতন্ত্র মানুষের অধিকার বাস্তবায়ন করবে, যে গণতন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, সেই গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে। সেই গণতন্ত্র যদি বাধাগ্রস্ত না হয়,
12 তারিখের নির্বাচনের মাধ্যমে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায়, জনগণের নিকট জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করা যায়, তার জন্য জনগণকেই সামনে এগিয়ে আসতে হবে। কারণ এই বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে চলবে না, বাংলাদেশে কি হবে হবে না, তার সিদ্ধান্ত নেবার মালিক এই দেশের জনগণ। কারণ এই দেশের মালিকই হচ্ছে এই দেশের জনগণ। প্রিয় ভাই বোনেরা, আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রার্থীরা আপনাদের সামনে তাদের স্ব এলাকার বিভিন্ন দাবি উপস্থাপন করেছে যে 12 তারিখে আপনারা ধানের শীষকে নির্বাচিত করলে ইনশাল্লাহ 13 তারিখে ধানের শীষ তথা বিএনপির সরকার গঠিত হলে আপনাদের এলাকার যে দাবিগুলো আছে পর্যায়ক্রমিকভাবে সেই উন্নয়নমূলক কাজগুলো আমরা শুরু করব। প্রিয় ভাই বোনেরা, এই টাঙ্গাইল অঞ্চল একটি অত্যন্ত ঐতিহ্যবাহী অঞ্চল। এই টাঙ্গাইলের শাড়ি আছে, বিভিন্ন রং ডিজাইনের শাড়ি আছে। এই শাড়িকে আমরা যদি চেষ্টা করি, পরিকল্পিতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করি, তাহলে বাংলাদেশের গার্মেন্টসের জামা কাপড় যেরকম বিদেশে পাওয়া যায়, এই শাড়িকেও আমরা একইভাবে বিদেশে রপ্তানি করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, এই টাঙ্গাইল থেকে টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায়। যে নামাজ পড়ি, যে আমরা নামাজ পড়ার সময় যে টুপি, এই টুপি এই টাঙ্গাইলে তৈরি হয় এবং এই টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায়। আমরা যদি উদ্যোগ গ্রহণ করি, এই টুপিতে যারা কাজ করে আরো বহু সংখ্যক মানুষ এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। অর্থাৎ টাঙ্গাইলকে আমরা পরিকল্পিতভাবে, একটু আগে টুকু যেই কথা বললো, টাঙ্গাইলকে পরিকল্পিতভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে শিল্পের শহরে পরিণত করতে পারবো। পাশেই রয়েছে আমাদের যমুনা নদী। কাজে আমরা সেই যমুনা নদী যদি বাঁধ নির্মাণ করতে পারি এবং সেখানকার মাধ্যমে যদি আমরা এই মাল আনা নেওয়া করতে পারি একইভাবে, তাহলে স্বাভাবিকভাবে কম খরচে এখানে যারা মিল কারখানা স্থাপন করবে তারা তাদের জিনিসপত্র সেই নদীপথে আনা নেওয়া করতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, আমি বরাবরই বলে থাকি যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের নিজস্ব একটি বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, এই বৈশিষ্ট্যগুলো শত শত বছর ধরে টিকে আছে। কাজে এই বৈশিষ্ট্যগুলোকে যদি সঠিক পরিকল্পনার মধ্যে আমরা তুলে ধরতে পারি, তাহলে এই বৈশিষ্ট্যগুলোর উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটি এলাকার পরিবর্তন ঘটাতে সক্ষম হব এবং এই এলাকার পরিবর্তন, এই পরিবর্তনগুলি ঘটাতে সক্ষম হলেই মানুষের, ওই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার আনারস, প্রচুর আনারস হয় এই এলাকায়, আপনাদের এলাকায়। এই আনারসকে কিভাবে আমরা বিভিন্ন জুস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে রূপান্তর করে আমরা কিভাবে বিদেশে রপ্তানি করতে পারি, সেই বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। প্রিয় ভাই বোনেরা, নতুন করে এই অঞ্চলে একটি ফসল উৎপাদিত হওয়া শুরু করেছে, অর্থাৎ সম্ভাবনা দেখা দিয়েছে। কি সেটি পাট শিল্প। পাট শিল্পের এখানে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে। এই পাট শিল্পকে ঘিরেও আমরা এখানে অনেক ধরনের মিল কলকারখানা তৈরি করতে পারবো, যেগুলোর মাধ্যমে আমরা বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। দরকার শুধু আমাদের পরিকল্পনা, দরকার শুধু সঠিক মানুষকে সঠিক জায়গায় নিয়োগ প্রদান করা। প্রিয় ভাই বোনেরা, কাজেই আমরা যদি সকলে মিলে কাজ করি, সকলে মিলে যদি পরিকল্পনা গ্রহণ করি, ইনশাল্লাহ তাহলে অবশ্যই শুধু টাঙ্গাইল নয়, আমাদের সারা বাংলাদেশে আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হব। কিন্তু এই পরিবর্তন যদি আনতে হয়, তাহলে অবশ্যই এই দেশের মালিক কারা এই দেশে বলেন তো? জনগণ। কাজে এই দেশের মালিককে আমাদের সাথে থাকতে হবে, কারণ মালিক ছাড়া তো কোনো কাজ করা যাবে না। মালিক ছাড়া কোনো কাজ করা যায়? মালিক ছাড়া কোনো কাজ করা যায় না। কাজে এই দেশের মালিক, আপনারা যদি বিএনপির পাশে থাকেন, এই দেশের মালিক জনগণ, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, এই দেশের মালিক জনগণ, আপনারা যদি বিএনপিকে সামনে এগিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ বিএনপি ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, কাজেই আজ আমাদের সামনে সময় এসেছে
আমাদের সামনে আজকে সময় এসেছে, আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা অত্যাচার নির্যাতন শুরু করেছি, আমরা আমাদের বহু সহকর্মীকে আমাদের মধ্যে থেকে হারিয়েছি। এখন আমাদেরকে গঠন করতে হবে আমাদের দেশ, পুনর্গঠন করতে হবে আমাদেরকে আমাদের বাংলাদেশ। কারণ এই বাংলাদেশকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই বাংলাদেশের মানুষ। কাজেই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে অবশ্যই এই দেশের আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, এবং এই পরিশ্রম করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে। তাহলেই একমাত্র আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো, দেশের ভাগ্যের পরিবর্তনের সাথে সাথে। প্রিয় ভাই বোনরা, আপনারা যদি নিজেরাও চিন্তা করে দেখেন, এর আগেও যতবার বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে ছিল ততবারই কোনো না কোনোভাবে বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড গঠিত হয়েছে। আপনাদের এলাকার হাসপাতালগুলোতে কাজ শুরু হয়েছিল, আপনাদের স্কুল কলেজগুলোকে মেরামত করা হয়েছিল, নতুন স্কুল কলেজ তৈরি হয়েছিল, গ্রামে গঞ্জে রাস্তাঘাট তৈরি করা হয়েছিল। কাজেই প্রিয় ভাইনেরা, আমাদের যদি সেই রাজনীতির ধারা আবার চালু করতে হয়, একই সাথে যদি নতুন পরিকল্পনার মাধ্যমে এলাকা এবং এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আমরা যেরকম আমাদের পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরেছি, আপনাদেরকেও তাহলে একই রকমের পরিকল্পনা গ্রহণ করতে হবে। এবার আমি আপনাদের কাছে জানতে চাইব, এবার মন দিয়ে কথা শুনতে হবে আমার। এতক্ষণ আমার কথা শুনেছেন আপনারা? আচ্ছা, এখন আমি আপনাদের কাছে জানতে চাইব, এই যে আমি কথা বললাম, আমি কিভাবে কি করতে চাই আগামী। দর্শক, টাঙ্গাইলের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। দেখছেন সন্ধ্যা 6টার প্রাইম নিউজ। আগামী 13 ফেব্রুয়ারি থেকে দেশের মানুষ পরিবর্তন দেখতে চায়, সেই পরিবর্তন আসবে যুবকদের আকাঙ্ক্ষার হাত ধরে, বললেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় জোট নেতারা বলেন, আগামীতে কারা ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ, কোনো আধিপত্যবাদী শক্তি নয়। শরীফুল ইসলামের ক্যামেরায় মোহাম্মদ সুহাগ বিশ্বাসের রিপোর্ট। শুক্রবার ফেনীর জনসভার মধ্য দিয়ে চট্টগ্রাম বিভাগের নির্বাচনী জনসংযোগ শুরু করে জামায়াত ও জোট সঙ্গীরা, যা শনিবারে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী এলাকা চৌদ্দগ্রাম দিয়ে শেষ হয়। সকাল থেকে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সকাল 11টার কিছু পরে নাহিদ ইসলাম, মামুনুল হক ও জোট নেতাদের নিয়ে মঞ্চে ওঠেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বক্তৃতায় জোট নেতারা বলেন, আগামীতে কে ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। নারীদের গায়ে হাত তোলা হলে আগুন জ্বলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। যদি কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। আমার কোন বোনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায়, কেউ যদি আমার কোন মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে, আমি বলে যাই, সে হাত ভেঙে গুড়িয়ে দেবেন। আমি আপনাদেরকে কখনোই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখব না। ইনশাআল্লাহ প্রোগ্রামে এমপি কোন দলের প্রতিনিধি নন। আপনি দল করেন, কিন্তু এমপির ভোট দিতে হবে তাকে, যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবে। জামায়াত আমির বলেন, 13 তারিখ থেকেই মানুষ একটি পরিবর্তন দেখতে চায়। সেই পরিবর্তন যুব সমাজের আকাঙ্ক্ষার মতো মা বোনদের আকাঙ্ক্ষার উপর ভর করে আসবে। আমরা এই বাংলাদেশটা যুব সমাজের হাতেই তুলে দিতে, ক্যান্ডিডেট যাদেরকে করেছি তাদের 62% যুবক। এটাই জাতির প্রতি আমাদের বার্তা। এটি হবে তারুণ্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। এটি হবে যৌবনদীপ্ত বাংলাদেশ। যৌবন কোনো বাধা মানে না। হিমালয় পর্বত হলে আল্লাহর পর ভরসা করে ডিঙ্গে যাবে ইনশাআল্লাহ। সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শিশু থেকে বৃদ্ধ, ধর্ম বর্ণের কোনো বাছ বিচার করা হবে না। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, চৌদ্দগ্রাম, কুমিল্লা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি 2 সপ্তাহেরও কম সময়। বিভিন্ন দলের প্রার্থীদের প্রচার প্রচারণা চলছে জোরে সোরে। ঘরে ঘরে ভোট চাওয়ার পাশাপাশি
পথসভা, উঠান বৈঠক সহ নানান উপায়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। শনিবার সকালে রাজধানী নির্বাচনী আসন 4-এর ধানেশীষ প্রতীকের প্রার্থী তানভীর আহমেদ রবিন শ্যামপুর কদমতলী এলাকায় প্রচারণা চালান। এ সময় তিনি স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। অঙ্গ সংগঠন আয়োজিত পথসভায় বিএনপির প্রস্তাবিত 31 দফা তুলে ধরার পাশাপাশি নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য করণীয় সম্পর্কেও ধারণা দেন রবিন। নারীদের হাতে ফ্যামিলি কার্ড দিচ্ছি, এই ফ্যামিলি কার্ড যেটি নাকি প্রত্যেক মাসে 2 থেকে 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। সেই টাকা আপনারা যেখানে আপনাদের পরিবারের জন্য প্রয়োজন সেখানে আপনাদের ইচ্ছায় আপনারা খরচ করতে পারবেন এবং সারা দেশব্যাপী আমাদের নারীদেরকে স্বাবলম্বী করা হবে। ঢাকা 9 আসনের এনসিপি থেকে বেরিয়ে আসা স্বতন্ত্র প্রার্থী তাসলিম জারা প্রচারণায় অংশ নেন কায়েতপাড়া, দাসেরকান্দ বাজার সহ নানা এলাকায়। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কি কি কাজ করবেন সে সম্পর্কে নানা বিষয় জানান তিনি। সিটি কর্পোরেশনের একটা এলাকা, এটা হয়তো কেউ চোখে না দেখলে বিশ্বাসও করবে না। এখানে সবাই ট্যাক্স দেয়, বিল দেয়, কিন্তু এখানে বছর পর বছর ধরে অবহেলা হয়েই আসছে। এখানে গ্যাসের একটা অনেক বড় সংকট, রাস্তাঘাটের সংকট, নিজেরা টাকা দিয়ে রাস্তাঘাট করতে হচ্ছে, তারপরে পড়ালেখার ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে এই বছরের পর বছর ধরে যে অবহেলা, এই জায়গায় আমরা কাজ করব। ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন দয়াগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। নতুন একটা গণতান্ত্রিক বাংলাদেশের আশায় যে নির্বাচনটি পেতে যাচ্ছি, সেই নির্বাচনটি একটি সুষ্ঠু, স্বাভাবিক, নিরপেক্ষ নির্বাচন আমরা অনুষ্ঠিত করতে পারি এবং শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের পথ সেটা আমরা শুরু করতে পারি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন উত্তাল দক্ষিণ পশ্চিমাঞ্চলের 18টি সংসদীয় আসন। খুলনার মিয়া গোলাম পরওয়ার, আলী আসগর লবি, মাগুরার সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী কিংবা বাগেরহাটের MAH সেলিমের মতো প্রার্থীদের লড়াইয়ে বোঝা কঠিন ভোটের সমীকরণ। ধানের শীষের শক্ত ঘাঁটিতে এবার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জামায়াত আর দলের বিদ্রোহী প্রার্থীরা। এই অঞ্চলের 5 জেলা মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরার প্রতিনিধিদের সঙ্গে নিয়ে 18 আসনের নির্বাচনী বিশ্লেষণ জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। খান জাহান আলীর বাগেরহাটের সঙ্গে সুন্দরবন আগলে রেখেছে খুলনা সাতক্ষীরা। এর সঙ্গে লাগোয়া রাজা সীতারাম রায়ের রাজধানী মাগুরা, SM সুলতানের নড়াইল জেলা। এই বৈচিত্র্যময় জনপদের 18টি আসন এখন নির্বাচনী আলোচনার অন্যতম বিষয়। মাগুরার 2টি আসনেই জয়ের আশা বিএনপির। এর মধ্যে মাগুরা 2-এ দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর প্রতিপক্ষ জামায়াতের মোহতাসেম বিল্লাবাকের। পাশের জেলা নড়াইলে ধানের শীষের প্রার্থীদের বড় বাধা নিজ দলেরই বিদ্রোহী প্রার্থীরা। দেশ চালানোর সক্ষমতা যাদের আছে আমরা তাদেরকেই ভোট দিব। আমাদের যে দ্বন্দ্বগুলো আছে এই দ্বন্দ্ব নির্মূল করতে পারবে এরকম একজন প্রতিনিধি আমাদের হয়ে আসবে। বিএনপির বিশ্বাস জাহাঙ্গীরের বিপরীতে স্বতন্ত্র BM নগিব হোসেন ও জামায়াতের ওবায়দুল্লাহর ত্রিমুখী লড়াই হবে নড়াইল 1 আসনে। নড়াইল 2 আসনে ধানের শীষের প্রার্থী জোট শরিক NPPর সদ্য সাবেক চেয়ারম্যান AZM ফরিদুজ্জামানের চাইতেও প্রচারে এগিয়ে বিএনপির বিদ্রোহী মনিরুল ইসলাম ও জামায়াতের আতাউর রহমান বাচ্চু। এদিকে বাগেরহাটের 4টি আসনেই দলের বিদ্রোহীদের চাপে বিএনপি। বিশেষ করে সাবেক MP MAH সেলিম একাই বাগেরহাট 1, 2 ও 3 আসনে বড় চ্যালেঞ্জ। এসব আসনে ধানের শীষের প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা কপিল চন্দ্র মণ্ডল, শেখ জাকির হোসেন এবং শেখ ফরিদুল ইসলাম। এই 3 আসনে জামায়াতের মশিউর রহমান খান, শেখ মঞ্জুরুল হক রাহাত এবং আব্দুল ওয়াদুদ শেখ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। এর মধ্যে বাগেরহাট 1 আসনের লড়াইটা চতুর্মুখী করেছেন বিএনপির আরেক বিদ্রোহী শেখ মাসুদ রানা। বাগেরহাট 4 আসনেও ধানের শীষের প্রার্থী সাবেক জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতা সোমনাথ দেকে ভুগতে হবে স্বতন্ত্র প্রার্থী কাজী রকুনুজ্জামান শিপনের জন্য। এখানে দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল আলিম। খুলনাকে বিএনপির ঘাঁটি বলা হলেও এবার খুলনা 5 ও 6 নিয়ে দুশ্চিন্তার কারণ আছে দলটির। খুলনা 5-এ বিএনপির প্রভাবশালী নেতা আলী আসগর লবির প্রতিদ্বন্দ্বী জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রত্যেকটা সমাজকে বিবেচনা করে দেশ সুষ্ঠু সুন্দরভাবে চালাবে এমন একজন নেতৃবৃন্দকে আমরা দেখতে চাই। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না।
সাতক্ষীরা 3 আসনে বিএনপির কাজী আলাউদ্দিন প্রার্থী হলেও মূল লড়াই হতে পারে বিএনপির বিদ্রোহী ডক্টর শহীদুল আলম ও জামায়াতের রবিউল বাশারের মধ্যে। সুশৃঙ্খলভাবে যেন দেশটা যায়, যে যার যোগ্যতায় চাকরিটা পাবে, এটাই দেখতে চাই। আর রক্ত খায় আমরা চাই না। এ অঞ্চলের 18টি আসনের মধ্যে 6টি ছাড়া কোথাও শান্তিতে নেই ধানের শীষের প্রার্থীরা। বাকি 12টিতে জয় পরাজয় অনেকটাই নির্ভর করছে অমুসলিম এবং তরুণ ভোটারদের উপর। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, প্রাইম নিউজে নিচ্ছি বাইরে স্টিল বিরতি। এরপর আরো থাকছে নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় 5 জনের প্রাণহানি। আজই শেষ হচ্ছে বাণিজ্য মেলা, ক্রেতা দর্শনার্থীর মাঝে বিদায়ের সুর। বিরতির পর আবার স্বাগত সন্ধ্যা 6টার প্রাইম নিউজে। জানাবো আরো কিছু খবর। নওগাঁর পতিতলায় ডাম্প ট্রাকের চাপায় 5 আদিবাসী কৃষক নিহত হয়েছেন। ভোর 4:30টার দিকে উপজেলার শিবপুর পাটকাঠি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ভোরে 5 আদিবাসী কৃষক হলুদ বিক্রির উদ্দেশ্যে নূরপুর থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন। পাটকাঠি এলাকায় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ভ্যানটিকে চাপা দেয়। ঘটনাস্থলে 4 জন নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে মহাদেবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। সমাজে চরম বৈষম্য থাকলে সহনশীল গণতান্ত্রিক সমাজ গড়ে উঠবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা অনেক বেশি। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু হলে প্রতিহিংসার রাজনীতির অবসান হওয়ার বিষয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে সরকারি দল হিসেবে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ইডেন মহিলা কলেজের বিপক্ষে জয়ী হয়। দেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামায়াত, আপনারা নির্বাচনের পূর্বে আপনাদের ইশতেহারে আপনারা ওয়াদা করবেন যে আগামী নির্বাচনে জয় পরাজয় যেটাই হোক না কেন আমরা ফলাফল মেনে নিব এবং আমরা নির্বাচনের পরবর্তী কোনো সহিংসতার সঙ্গে লিপ্ত হব না। আমরা যে দল বিজয় হতে পারবে না তাদেরকে আমরা মালা দিয়ে বরণ করে আমরা জাতীয় সংসদে আমরা দেশ পরিচালনায় তাদেরকে অংশগ্রহণ করবার আমরা সুযোগ করে দিব। এখন নতুন বন্দোবস্ত যদি করতে হয় তাহলে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন আনতে হবে। ক্ষমতার বিন্যাসে পরিবর্তন মানে হচ্ছে ক্ষমতার 1টি বা 2টি কেন্দ্র থাকবে না, অনেকগুলো কেন্দ্র থাকবে এবং এই কেন্দ্রগুলো একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে। ডিপ্লোমা ও বিএসসি শিক্ষার্থীদের মধ্যকার চলমান সংকট নিরসনে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা। বিকেলে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা আগারগাঁও নির্বাচন ভবনের সামনে অবস্থান নেয়। সম্প্রতি আন্তঃমন্ত্রণালয় কমিটি উপসহকারী পদে চাকরির জন্য ডিপ্লোমা এবং বিএসসির সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে বলে সুপারিশ করে। সেই সুপারিশের প্রতিবাদে বিগত কয়েকদিন যাবৎ ডিপ্লোমা শিক্ষার্থীরা প্রতিবাদ করছেন। তারই ধারাবাহিকতায় আজ প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে শিক্ষার্থীরা স্পষ্ট করে বলেন, আন্দোলন ঘিরে নির্বাচন বানচালের যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে তার সঙ্গে ডিপ্লোমা শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। যশোরের অভয়নগরে বিপুল পরিমাণ অস্ত্র, পিস্তল ও গুলিসহ রাকিবুল সর্দার নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। অভয়নগর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়া বাজারের নূরবাগ এলাকার একটি বাসায় অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা। বাসা থেকে একটি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, 9টি খালি কার্টিজ, 32 রাউন্ড পিস্তল এমো, শটগানের 24টি খালি কার্টিজ, ব্যারেল ও বুলেট এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া একাধিক পাসপোর্ট, স্মার্টফোন, আইডি কার্ড, মোবাইলের সিম ও মেমোরি কার্ড এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এই ঘটনায় অভয়নগর থানার অস্ত্র ও গোলাবারুদ আইনে মামলা হয়েছে।
দর্শক, প্রাইম নিউজে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি প্রাইম নিউজে। এবারে জানাবো বাণিজ্য সংবাদ, প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। দীর্ঘ 1 মাস পর শুরু হলো পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। সকালে বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক শাহমনি জিকো। গতকাল বিকেলে রক্ষণাবেক্ষণের কাজ শেষে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হয়। এর আগে গত 1 জানুয়ারি থেকে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখে কর্তৃপক্ষ। বর্তমানে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি থেকে 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এতে স্বস্তি ফিরেছে শিল্প উদ্যোক্তাদের মাঝে। দর্শক, এবারে জানাবো নাদিয়া ফার্নিচারের সৌজন্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর মেলায় মেলায়। আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরের। শেষ সময়ে ক্রেতা দর্শনার্থীর পদচারণায় মুখর মেলার স্টল ও প্যাভিলিয়ন। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। আমরা এখন তার সাথে যুক্ত হচ্ছি। বাবলু, আজ মেলার শেষ দিন এবং বলা চলে আর কিছুক্ষণের মধ্যে আসলে মেলা শেষ হয়ে যাবে এ বছরের মতো। তো একদম শেষ সময়ে মেলাতে কেমন ভিড় আপনি দেখতে পাচ্ছেন? রমিতা, বিকেল গড়িয়ে সন্ধ্যার পরে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত এখন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ। ইতিমধ্যে যারা এসেছেন তারা প্রত্যেকেই বিভিন্ন স্টলগুলোতে ভিড় করছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যেটি হচ্ছে যে শেষ মুহূর্তে বিভিন্ন পণ্যের অফার মূল্য ছাড় নিতে কিন্তু তারা এসছেন, এবং আমরা দেখেছি যে শেষেও কিন্তু বিভিন্ন যে 324টি স্টল রয়েছে, 324টি স্টলের অধিকাংশ স্টলে সবগুলো বলা চলে সবগুলো স্টলে কিন্তু মূল্য ছাড় চলছে। বিশেষ করে বিশেষ স্টলগুলোতে কিন্তু রয়েছে 70% পর্যন্ত মূল্য ছাড় রয়েছে। কিন্তু পণ্য বাড়িতে পৌঁছে দেওয়ারও কিন্তু লোভনীয় অফার দিচ্ছেন বিক্রেতারা। এছাড়াও আমরা দেখেছি যে মেলা মাঠ একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা কিছু কথা জানিয়েছেন যে হয়তো আর 2 দিন যদি মেলা চলতো তাহলে তাদের আরেকটু পুষিয়ে নেওয়া যেত বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারপরেও কিন্তু অনেক বিক্রেতাই কিন্তু আমাদের কাছে তাদের প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি। এছাড়াও আপনি জানেন যে আজ মেলা আমরা তাদের হাতে দিয়ে দিচ্ছি, তারা নিয়ে যাবে যেখানে পেয়েছে সেখানে রেখে আসবে। আপনি যদি নদী পার হয়ে নাকি এসেছে তার নাম শুনে তার নাম কোথায় সে বলতে পারবে। সে ছোট বরণের নীল রঙের চাপবার আছে, প্যান্ট আছে। বাবলু, আপনি থাকেন, আমরা আবার আপনার সাথে হয়তো যুক্ত হব। আপনাকে ধন্যবাদ মেলার শেষ দিনের খবর আমাদেরকে জানানোর জন্য। এবারে জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। বেকারত্বের অভিশাপ জয় করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ধামরাইয়ের তরুণ উদ্যোক্তা সাকিব হোসেন। মাত্র 5 বিঘা জমিতে আধুনিক পদ্ধতিতে বড়ই চাষ করে তিনি স্বাবলম্বী হয়েছেন। 2024 সালে স্নাতক শেষ করে 5 বিঘা জমি লিজ নিয়ে বড়ই চাষ শুরু করেন সাকিব হোসেন। প্রথম বছরেই 4 লাখ টাকা বিনিয়োগ করে আয় করেন প্রায় 10 লাখ টাকা। থাই আপেল কুল, বল সুন্দরী ও কাশ্মীরি কুলের ফলনে এখন তাক লাগিয়েছেন তিনি। সাকিবের এই সাফল্যে শুধু তার জীবনই নয়, বদলে যায়নি, কর্মসংস্থান হয়েছে আরও অনেকের। দর্শক, প্রাইম নিউজে নিচ্ছি আবারও বাইজিৎ স্টিল বিরতি। এরপরে জানিয়ে ফিরব সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ, ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সন্ধ্যা 6টার প্রাইম নিউজে। এবার জানাবো সন্তানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে দেশের বাইরের খবর।
কলঙ্কিত মার্কিন অর্থদাতা এবং যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের তদন্ত সংশ্লিষ্ট ৩০ লাখ পৃষ্ঠারও বেশি গোপন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এই ঘোষণা দেন। প্রকাশিত এই বিশাল তথ্য ভাণ্ডারে ২,০০০-এর বেশি ভিডিও এবং ১,৮০,০০০ ছবি রয়েছে। অ্যাবস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসন এই নথিগুলো প্রকাশ করতে বাধ্য হয়েছে। এই নথি প্রকাশের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অ্যাবস্টেইনের কথিত অপরাধমূলক সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে বিচার বিভাগ। জানাবো স্পানি স্পোর্টস নিউজ। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মুনকি আক্তার সর্বোচ্চ ৪ গোল ও হ্যাট্রিক করেছেন আলাপি আক্তার ও তৃষ্ণা রানী। নেপালের পোখরায় ২৮ মিনিটে মামুনি চাকমার গোলে লিড পায় বাংলাদেশ। বাটলারের শিষ্যরা প্রথমার্ধে শেষ ৪ মিনিটে ৩ গোল করে। ৪৩ মিনিটে তৃষ্ণা রানী, ৪৪ মিনিট ও ইনজুরির সময়ে মুনকি আক্তার জোড়া গোল করেন। বিরতির পর বাংলাদেশ আরও আক্রমণাত্মক হয়। ৫৪ ও ৭ মিনিটে ২ গোল করেই নিজের হ্যাট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। দর্শক, এই ছিল সন্ধ্যা ৭টার প্রাইম নিউজ থেকে সর্বশেষ খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।